ডায়াবেটিস খুবই কমন একটি রোগ হলেও এর ভয়াবহতা এবং জটিলতা সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। ঠিক জটিলতা হিসেবে আসতে পারে দৃষ্টিহীনতার মতনও সমস্যা। জি দর্শক, আজকে আমরা কথা বলবো ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে, এবং এর আগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছে আমি ডক্টর মাহজাবিন ইসলাম, এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর জেসমিন আহমেদ, কনসালটেন্ট মেডিকেল রেটিনা ও ইউভিআইটিস, বাংলাদেশ আই হসপিটাল, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আপনাকে স্বাগতম জানাচ্ছি। ম্যাম কেমন আছেন? হ্যাঁ, আপনাকেও স্বাগতম জানাচ্ছি এবং আপনার মাধ্যমে দর্শকদেরও স্বাগতম জানাচ্ছি। ভালো আছি। যেমনটা আমরা বলছিলাম, ডায়াবেটিস রোগটি খুবই কমন, কিন্তু এর ভয়াবহতা সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি না। ম্যাম, আপনি যদি একটু বলতেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি জিনিসটা আসলে কি? আমরা তো জানি যে ডায়াবেটিস কি, এটা রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যাওয়াকে বলে ডায়াবেটিস। এটা ইনসুলিন নামক একটা হরমোনের কার্যকারিতা কমে যাওয়ার জন্যই হয়। আর এই ডায়াবেটিসটা কি করে, শরীরের বিভিন্ন অঙ্গকে অ্যাফেক্ট করে তার রক্তনালীর মাধ্যমে। তো রক্তনালীর দুটো পোর্শন আছে না, একটা ম্যাক্রো যেটা আমরা খালি চোখে দেখি আর্টারি ভেইন, আর আরেকটা আছে ম্যাক্রো যেটা আমরা মাইক্রোস্কোপে দেখি, এবং আমাদের যে অক্সিজেন বা আমাদের খাদ্য যে টিস্যুগুলো পায় সেটা এই মাইক্রোভাস্কুলারের মাধ্যমে। চোখে বা কিডনি, ব্রেইন যেখানেই বলি না কেন, এই মাইক্রোভাস্কুলেচারগুলো যখন ডায়াবেটিস হয় বা শর্করার পরিমাণ বেড়ে যায় তখন সেটা এফেক্ট করে, এই মাইক্রোভাস্কুলেচারগুলো এফেক্ট করলে কি হয়, ওর ভ্যাসেলগুলো লিক করলে পানি এসে জমে টিস্যুতে, রক্তক্ষরণ হয়। তারপরে হলো যে চর্বি এসে জমে। এবার আসি রেটিনা কি। রেটিনা হলো চোখের ভিতরের স্নায়ুপর্দা, একদম ভিতরকার স্নায়ুপর্দা। আমরা যদি চোখটাকে একটা ক্যামেরার সাথে তুলনা করি, তো রেটিনাটা হলো ক্যামেরার ফিল্ম যা দিয়ে আমরা দেখি। তো সেখানে অনেক রক্তনালী আছে এবং ছোট ছোট রক্তনালী আছে, যেটাকে আমরা কশেরুকা বলি বাংলায়। তো তা অ্যাফেক্ট হয় ডায়াবেটিস অনেক দিন থাকলে। তো রেটিনাতে এসে সেই লিক করে ভ্যাসেলগুলো, ডায়াবেটিসের কারণে পানি এসে জমে, চর্বি এসে জমে, ব্লিডিং হয়। এভাবে রোগী ধীরে 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 অন্ধত্বের দিকে এগিয়ে যায়। এটাই ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ম্যাম, একটু যদি বলতেন কারা আসলে ডায়াবেটিক রেটিনোপ্যাথির ঝুঁকিতে থাকে? প্রথম যেটা আমরা চিন্তা করি সেটা হলো যে ডিউরেশন অফ ডায়াবেটিস, কতদিন ধরে ডায়াবেটিস আছে। একটা খুব নামকরা স্টাডি আছে, উইসকনসিন এপিডেমিওলজিক্যাল স্টাডি। ওই স্টাডি অনুযায়ী যদি রোগীর 20 বছর ধরে ডায়াবেটিস থাকে তাহলে টাইপ 1, দুই ধরনের ডায়াবেটিস আছে, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিসে প্রায় সবাই, টাইপ 2তে 60%-এরও বেশি ডায়াবেটিক রেটিনোপ্যাথি কোনো না কোনো স্টেজে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে তারা সাফার করে। এটা একটা ইম্পর্টেন্ট। 2 নম্বর ইস্যু হলো যে আনকন্ট্রোল ডায়াবেটিস। হ্যাঁ, আনকন্ট্রোল ডায়াবেটিস ইজ ভেরি ভেরি ব্যাড। হ্যাঁ, খুবই খারাপ একটা ব্যাপার। এতে চোখ খুব ভালোভাবেই আক্রান্ত হয়। 3 নম্বর উচ্চ রক্তচাপ, যাদের সাথে সাথে উচ্চ রক্তচাপ আছে সেটা যদি নিয়ন্ত্রিত না থাকে তাহলেও ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত হবে। স্মোকিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। যারা স্মোকার তারা ইস্কিমিয়াতে বা রক্ত শূন্যতাতে সাফার করে, তাদের রেটিনাও সাফার করে, তাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঝুঁকিটা অনেক বেশি। প্রেগনেন্সি অ্যানাদার ঝুঁকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে যদি একটু লক্ষণগুলো আরেকবার একটু বলতেন, এবং স্ক্রিনিংয়ের প্রসেসটা আসলে কিভাবে যাওয়া উচিত এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এনেছো। ডায়াবেটিক রেটিনোপ্যাথি আসলে একটা নীরব ঘাতক। এটার রোগী বা একজন মানুষ তার রেটিনাটা ডায়াবেটিস আক্রান্ত হয়েছে কিনা বা চোখটা ডায়াবেটিস আক্রান্ত হয়েছে কিনা এটা আসলে সহজে বুঝতে পারে না, সে নোটিস করতে পারে না। ডায়াবেটিস রোগটা অনেক দূর আগায় যায়, তার মানে স্টেজিং যে আমরা বলি না যে ধাপ, প্রাথমিক ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, সেরকম মানে অ্যাডভান্স ধাপ পেয়েও চলে যায়, কিন্তু রোগী নোটিস করতে পারে না। ইলিটারেট পার্সনরা মোটামুটি পারে, একটু যারা পড়ালেখা ছাড়া অন্যান্য প্রফেশনগুলোতে আছে তাদের এটা ধরতে একটু সময় লেগে যায়। যার জন্য আমরা বলি যে আপনি বা আপনারা যদি ডায়াবেটিক হয়ে থাকেন বা আপনার পরিচিত কেউ যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে থাকেন, যখনই জানবেন তখনই
চোখটা পরীক্ষা করিয়ে নেবেন, বিশেষ করে রেটিনাটা পরীক্ষা করিয়ে নেবেন। ম্যাম একটু যদি জানতে চাই, এই আমাদের অন্য রোগগুলোর জন্য ধরার জন্য তো সিবিসি, সেরাম ক্রিয়েটিনিন অনেক ইনভেস্টিগেশনস থাকে। চোখের এই রোগটি ধরার জন্য কি কি পরীক্ষা পদ্ধতি আমাদের সাম্প্রতিক সময়ে প্রচলিত আছে? রেটিনা পরীক্ষা, যেটাকে আমরা বলি অপথলমোস্কোপি, যেটা দিয়ে আমরা রেটিনা চেক করে থাকি, এটার জন্য অনেকগুলো ব্যাপার আছে। ডিজিটালি ছবি তোলা যায়, একেবারে ক্যামেরা সোজা স্ক্রিনে ছবি আসবে এবং সেটা দেখে দেখে স্ক্রিন করা বা দেখা যে কোন কোন ফাইন্ডিংস আছে, বা সরাসরিও দেখা যায়। এটা একজন রেটিনা স্পেশালিস্ট ভালো পারবেন, যে কোনো অপথলমোলজিস্টরাও পারবেন, এমনকি এমবিবিএস যারা পাশ করে তারাও মোটামুটি কিছু জানে। ম্যাম এখন যদি একটু প্রশ্ন করি যে রেটিনোপ্যাথি যদি ধরা পড়ে যায়, তাহলে এর চিকিৎসা পদ্ধতি কি কি প্রচলিত আছে? যদি প্রাথমিক ধাপে ধরা পড়ে, একদম শুরুর দিকে, যে জাস্ট অল্প অল্প ফিচার্স আসছে, অল্প অল্প রক্তক্ষরণ, তখন আসলে তেমন কিছু লাগে না। মেটাবলিক কন্ট্রোল বলে আমরা একটা ব্যাপার বলি, যেমন ধরো লাইফস্টাইলটা চেঞ্জ করা, সেডেন্টারি ওয়ার্কার যেটা বলি, যে বসে বসে কাজ করি, অফিসে অনেকক্ষণ বসে থেকে কাজ করি, ব্যায়ামটা কম করা, হাঁটা কম, এই জিনিসগুলো। তারপর আমাদের খাদ্য অভ্যাস, আমরা প্রোডাক্ট খাওয়া খুব পছন্দ করি, হ্যাঁ, জাঙ্ক ফুড, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে ন্যাচারাল খাওয়া, লাইফস্টাইলটা মডিফিকেশন করা, ব্যায়াম করা, এই যে জিনিসগুলো, এটা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন বলি আমরা আমাদের ভাষায়, এটা যদি করি তাহলে প্রাথমিক ধাপে মোটামুটি রোগী ভালো থাকতে পারে। মোটামুটি ভালো থাকে, অনেক সময় কিছুটা রিভার্সও করে, বাট মধ্যম থেকে একটু সিভিয়ার স্টেজ, তখন আমাদের চিকিৎসা লাগে। এটা হলো যে রেটিনার, আমরা তো রেটিনার মাঝ বরাবর দেখে, যেটাকে আমরা সেন্ট্রাল রেটিনা বলি, ওটা দিয়ে, বা কেন্দ্রীয় রেটিনা, ওটা দিয়ে আমরা দেখি, হ্যাঁ, ওই কেন্দ্রীয় রেটিনাটাই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে বেশি আক্রান্ত হয়। আমরা যেটা করি, এর জন্য চোখের ডাক্তাররা, রেটিনা স্পেশালিস্টরা কিছু ইঞ্জেকশন দেয়, তারপর লেজার করা যায়, রেটিনাল লেজার বলি, লেজার করা যায়। আর খুব খারাপ স্টেজ আসলে এসবও কাজ করে না, তখন অপারেশনে যেতে হয়। সেটারও একটা পর্যায় আছে, কিন্তু ওই পর্যায়ে অতিক্রম যদি করে যায়, তখন আসলে নাথিং টু ডু, মানে কিছুই করার থাকে না, জাস্ট লেফট দ্য ব্লাইন্ড, মানে তাদেরকে আমাদের অন্ধের মতোই ছেড়ে দিতে হয়, হয়তো কাউন্সেলিং করে ভেবে চলবেন। আসলে আপনি যদি একদম উন্নত বিশ্বেও যান, একদম অ্যাডভান্স স্টেজে আসলেই কিছু করার থাকে না, হ্যাঁ, এটাকে আমরা বলি বার্ন আউট স্টেজ। আর আমাদের দেশে এই সচেতনতাটা আসলে এত জরুরি যে আমাদের রোগীগুলো অনেক দেরিতে আসে, লাস্ট স্টেজে আসে, হ্যাঁ, লাস্ট স্টেজে আসে হয়, মানে ইঞ্জেকশন বা লেজার করে স্টেজ আসলে গুড এনাফ, খুবই ভালো, আমরা করতে পারি, হ্যাঁ, আমরা কিছু করতে পারি, রোগী দৃষ্টি ফেরত আসতে পারে, বাট সার্জারি ইটস ওকে, তাও কিছুটা পারা যায়, হ্যাঁ, সেটা আরও একটু অ্যাডভান্স। কিন্তু একদম খারাপ স্টেজে আসলে এটা আসলেই খারাপ। তো সেজন্য আসলে হ্যাঁ, সবারই একটু সতর্ক হওয়া দরকার, সামাজিক সচেতনতাটা বাড়ানো দরকার, গুরুত্বপূর্ণ। জি ম্যাম, অবশ্যই। ম্যাম একটা প্রশ্ন যদি করি, একদম সাধারণ মানুষ হিসেবে রেটিনোপ্যাথি হওয়ার পরবর্তীতে যদি কেউ জিজ্ঞেস করে আমি কি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবো, তার উত্তরটা যদি একটু বলতেন। আমার রোগীরাও এসব কথা বলে যে আমি কি পুরো ভালো হব, তো আমি তাকে কি বলি, আচ্ছা আপনার ডায়াবেটিস কি পুরো ভালো হবে, তখন সে বুঝে যায়, কারণ রোগটাই হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তো এটা তো অন্য কিছু না। আমাদের ডায়াবেটিস আছে মানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে। এখন আমি যেমন মাঝারি স্টেজ, আমি ইঞ্জেকশন দিলাম, রোগী ভালো হলো, বা লেজার করলাম, ভালো হলো, রোগী ভালো হয়ে গেল, কারণ তার তো ডায়াবেটিস আছে। তো আজ এই জায়গা দিয়ে লিক করেছে, কাল তো ওই যে রেটিনার ওই জায়গার থেকে লিক করবে, পশু তো আবার এই জায়গা থেকে লিক করবে, রোগীকে আমরা সেটা সেভাবে বোঝাই। কাজে আপনাকে রেগুলার ডাক্তারের সংস্পর্শে থাকতে হবে, আসতে হবে, দেখাতে হবে, যখনই প্রয়োজন লাগবে চিকিৎসাটা নিতে হবে। ইয়েস ম্যাম। ম্যাম মেডিসিন কমপ্লায়েন্স কতটুকু থাকলে এই রোগীরা নর্মাল লাইফ লিড করতে পারে, বা দৃষ্টিহীনতার মতন ক্ষতির দিকে যাওয়াটা আমরা কতটুকু থামাতে পারি? কমপ্লায়েন্স শব্দটা, হ্যাঁ, কমপ্লায়েন্স আমরা তো বলি কমপ্লায়েন্স হলো যে এটা যে রোগী, কিছু রোগী আছে নন কমপ্লায়েন্ট, তারা ঠিকমতো ওষুধ খায় না, হ্যাঁ, লাইফস্টাইল লেভিশ টাইপের লাইফ লিড করে, হ্যাঁ, ঠিকমতো আসতে চায় না, যখন প্রয়োজন আসে। এছাড়া আমাদের দেশে যেটা প্রবলেম, আমি একটু বলি, এটা আমার অভিজ্ঞতা থেকে, সেটা হলো যে রোগীরা সোশিও ইকোনমিক কন্ডিশন যাদের পুয়ার বা আরও পুয়ার,
তারা আসলে সবগুলো ফলো আপে ঠিকমতো আসতে পারে না। ইকোনমিক কারণ একটা ব্যাপার, অবশ্যই আর্থিক বিষয়টা একটা ব্যাপার। আরও বড় ব্যাপার যেটা, সেটা হলো যে সে কিভাবে আসবে, তার একজন সহযোগী লাগে, পরিবারের একজন সদস্য লাগে, সবসময় সেটা সে পেয়ে ওঠে না বা পেরে ওঠে না। এই প্রবলেমটা মানে আমি তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি, তো এই ব্যাপারে আমাদের একটা ছিল, স্টাডিও ছিল। তো আমরা দেখেছি বিশাল একটা অংশ আসতে পারে না, শুধুমাত্র তার সহযোগী নাই। এই জন্য পারিবারিক সহযোগিতাটা খুবই দরকার। যে হ্যাঁ, শুধু যে নিজের সতর্কতাটা তো ইম্পর্ট্যান্ট, পারিবারিক সহযোগিতাটাও দরকার। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আমরা অনেক অজানা তথ্য আপনার মাধ্যমে জানতে পেরেছি এবং আমরা আরও অনেক কিছু জানবো, কিন্তু ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। এই মুহূর্তে একটি ছোট বিরতি নিব, আপনারা আরটিভির সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আরটিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। তো ম্যাম, আমরা বিরতির আগে যেমনটি জানছিলাম আপনার কাছ থেকে, আরেকটি ছোট জিনিস জানতে চাইবো, গর্ভবতী অবস্থায় মায়েদের রেটিনোপ্যাথি যদি ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে আমরা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকি? এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর আমরা এরকম পেয়েও থাকি। আর আমরা তো জানি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির একটা রিস্ক হলো গর্ভাবস্থা সব রোগই বাড়ে, ডায়াবেটিক রেটিনোপ্যাথিও বাড়ে। আচ্ছা, আমরা যদি পেয়ে থাকি এরকম, প্রথম কথাটা বলি, যদি রোগীটা ডায়াবেটিস হয়ে থাকে, গর্ভবতী রোগীটা যদি ডায়াবেটিস হয়ে থাকে বা ডায়াবেটিক রোগী যদি গর্ভবতী হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে 3 ট্রাইমেস্টার বলি, মানে প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তৃতীয় 3 মাস, প্রত্যেক 3 মাসে একবার করে রেটিনা ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, তারপর রেটিনোপ্যাথি যদি উনি ডায়াগনোসিস করে থাকেন বা পেয়ে থাকেন এবং সেটা যদি চিকিৎসাযোগ্য হয়, মানে ইনজেকশন যদি দিতে হয়, তাহলে যেটা করতে হবে সেটা হলো যে সেন্ট্রাল রেটিনা মানে কেন্দ্রীয় রেটিনা, ওই রোগীটার কেন্দ্রীয় রেটিনাটাতে অনেক পানি আছে, তার দৃষ্টি খুবই কমে গেছে, তো আমাকে তো চিকিৎসা দিতেই হবে, কারণ কোনো একটা মেডিসিন একটা গর্ভবতী নারীকে দিতে কত একটা সমস্যা না, সেটা বাচ্চার উপরে এফেক্ট ফেলে, আর এই ড্রাগসগুলো কিন্তু ফেলে। তো যে ওষুধগুলো আমরা ইনজেকশন দিই সেগুলো গর্ভাবস্থায় খুব একটা উপকারী না, দেওয়া উচিতও না। তো আমরা যেটা করি, যদি লেজার দেওয়া যায় আমরা লেজারটা দিয়ে ফেলি, হ্যাঁ লেজার দেওয়া যাবে। আর ইনজেকশনের ব্যাপারে আমরা যে ইনজেকশনগুলো সচরাচর দেই, যে হাই মলিকুলার ইনজেকশনগুলো দেই, সেগুলো দেওয়া যাবে না। তবে স্টেরয়েড একটা আছে, সেই ইনজেকশনটা দেওয়া যায়, এটা একেবারেই না পারতে। তো সবচেয়ে ভালো যে যদি রোগীটা সচেতন থাকে, তার ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে এবং রেটিনাটা যদি স্টেবল থাকে, সেটা খুবই ভালো। সেরকম হলে আমরা সেভাবেই তাকে পরামর্শ দিয়ে থাকি। জি ম্যাম, মায়েদের অবশ্যই আরেকটি প্রশ্ন থাকে যে তার গর্ভে যে সন্তান আছে, এতে কি কোনো ইফেক্ট পড়বে? ডায়াবেটিস তো কিছুটা এফেক্ট ফেলেই, আর রেটিনোপ্যাথি না, সেটা আলাদা করে কোনো প্রভাব ফেলে না। অসংখ্য ধন্যবাদ ম্যাম। সর্বোপরি যদি একটু জানতে চাই, আমাদের দেশের পার্সপেক্টিভে ইলিটারেট মানুষ, মানে খুব সাধারণ মানুষও যেমন আছে ডায়াবেটিসের পেশেন্ট, ঠিক খুব হাই ক্লাসেরও ডায়াবেটিস পেশেন্ট আছে। সর্বোপরি সবার জন্য যদি ইন জেনারেল কিছু বলতেন যে রেটিনোপ্যাথি নিয়ে তাদেরকে আসলে কিভাবে সচেতন থাকতে হবে এবং কিভাবে তারা আসলে চিকিৎসাতে কমপ্লায়েন্ট থাকবে, এই ব্যাপারে যদি একটু বলতেন। আমার কথা হলো দর্শকদের জন্য, আপনি যদি ডায়াবেটিস হন, আপনার পরিবারের যদি কেউ হয়, আপনার আত্মীয় স্বজন যদি কেউ হয়, তাহলে এবং বন্ধু বান্ধব যদি হয়, তাদেরকে একটু পরামর্শ দিবেন যেন চোখের ডাক্তার, বিশেষ করে রেটিনা পরীক্ষা করেন, এই ব্যাপারটা যেন একটু করিয়ে নেন। কারণ হলো কি, যে রোগীরা বুঝতেই পারে না, বুঝতেই দেরি হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে দেরি হয়ে যায়। কিন্তু রেগুলার যদি ফলো আপে থাকেন, চেক করেন, তাহলে কি হবে, আমরা প্রাথমিক অবস্থাতে রেটিনোপ্যাথিটা ধরতে পারবো। ধরলে কি হবে, স্বাভাবিক কোনো চিকিৎসা ছাড়াই, শুধুমাত্র মেটাবলিক কন্ট্রোলের মাধ্যমে বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে রেটিনাটা একেবারেই সুস্থ সবল রাখা যাবে। এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি হবে। আর যদি মাঝারি স্টেজ আসে তাও ভালো, যাতে রোগীটা অ্যাডভান্স স্টেজ না হয়ে যায়। তো আমার একটাই কথা, বারবারই একটাই কথা, যে যদি আপনি ডায়াবেটিস হয়ে থাকেন, আপনার পরিচিত কেউ ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে অবশ্যই নিজে এবং তাদের পরিচিতদের অবশ্যই চোখের ডাক্তার দেখাতে বলবেন। বিশেষ করে রেটিনাটা অবশ্যই
পরীক্ষা করিয়ে নেবেন। ধন্যবাদ ম্যাম। আমরা যেমনটা জানছিলাম রেটিনোপ্যাথি নিয়ে, আপনি যদি আমাদের একটু বলতেন ডায়াবেটিক পেশেন্টরা নিজেদেরকে ঠিক কীভাবে মডিফিকেশনগুলো করবে তাদের লাইফস্টাইলে, যেটা তাদের মেটাবলিক কন্ট্রোলটা আরও বাড়িয়ে দেবে। ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই, কিন্তু এটা আমার চেয়ে ভালো বোধ হয় একজন ডায়াবেটোলজিস্টই বলতে পারবেন। আমি তো চোখ নিয়েই কাজ করি। তারপরেও সাধারণভাবে যেটা বলি, যেটা আমরা আমাদের রোগীদেরকে বলে থাকি, যে ধরেন আপনার কাজটা যদি, যেমন ধরেন টিচার বা যারা অফিসে জব করে, তাদের অবশ্যই কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ব্যায়াম অথবা হাঁটা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হাঁটা, এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। ঠিক টাইমে ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো খাবারটা। আসলে আমাদের এখন ডায়াবেটিস অনেক বেড়ে গেছে, তাই তো না? অনেক ডায়াবেটিস বেড়ে গেছে। ডায়াবেটিস বলা হয় যে প্রতি 10 জনের একজন ডায়াবেটিসে আক্রান্ত সারা ওয়ার্ল্ডে। এটা খুবই অ্যালার্মিং। প্রতি 10 জনে একজন আক্রান্ত হওয়া সত্যি অ্যালার্মিং। তো যেটা হলো সেটা খাওয়ার স্টাইলের জন্য ঘটনাটা ঘটছে। আমরা এখন প্রিপার ফুড খাই, বার্গার, জাঙ্ক ফুড খুব বেশি খাই। তো এটা আমার পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই ন্যাচারাল ফুড, ফ্রুটস, ন্যাচারাল ফুড খান, তারপর খাবারটা নিয়মিত খান। আর অবশ্যই আপনারা একজন ডায়াবেটোলজিস্টের সাথে অবশ্যই থাকবেন, তার পরামর্শে থাকবেন। আর হলো নিয়মিত ডায়াবেটিস চেক করবেন এবং কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটু যদি জানতে চাই, এই পুরো পরীক্ষা নিরীক্ষা রেটিনোপ্যাথির পুরো জার্নিটাতে তাদের ব্যয়বহুলতাটা আসলে কতটুকু হবে? ডায়াবেটিক রেটিনোপ্যাথি যত অ্যাডভান্স, ব্যয়বহুলতা তত বাড়বে। আচ্ছা, এবার আসি পরীক্ষা নিরীক্ষার বিষয়। রেটিনোপ্যাথির জন্য যদি বলি, এমনি পরীক্ষা নিরীক্ষা তো স্বাভাবিক পরীক্ষা, জাস্ট ব্লাড সুগার মেজার করা, এটা তো মনে হয় না খুব একটা এক্সপেন্সিভ। হ্যাঁ, এটা সহজ। যদি আমি শুধু স্ক্রিনিং করি বা রেটিনা চেক করি, এটার জন্য তেমন বেশি ব্যয়ভার নেই। এরপরে যখন একজন রেটিনা ডক্টর বুঝতে চান যে কতটুকু ইডিমা আছে, মানে কতটুকু পানি লিক হয়েছে, কতটুকু পরিমাণটা বুঝতে চান। তারপরে আরেকটা জিনিস হয় যে এই যে রক্তনালীগুলো ড্যামেজ হয় না, হওয়াতে ওখানে অক্সিজেনের সাপ্লাই হয় না, তো ওই টিস্যুটা ইস্কেমিয়ায় সাফার করে। তো ওই জায়গাটা কতটা ইস্কেমিয়া, তার জন্য কিছু পরীক্ষা আছে, এটাকে আমরা বলি ফান্ডাস ফ্লোরেসেন্ট এনজিওগ্রাম। আর পানিটা বোঝার জন্য, মানে ইডিমাটা বোঝার জন্য আমাদের লাগে হলো অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি। এটা একটা টোমোগ্রাফি, সিটি স্ক্যান, ওসিটি বলি আমরা। তো এগুলো অবশ্যই ব্যয়বহুল, কিন্তু আমরা যেটা করি, আমরা অনেক সময় রোগীর অবস্থা দেখে সেই কনসিডারেশন তো আমাদের থাকেই। সেই কনসিডারেশন আমাদের থাকে যে কিভাবে একজন রোগী এটা অ্যাভেল করতে পারে, কতটুকু অ্যাভেল করতে পারে, সেই হিসাবেই আমরা প্রোগ্রেস করি। ম্যাম আপনি যেমনটা বলছিলেন যে চিকিৎসা পদ্ধতিতে কিছু লেজার সিস্টেম আছে, ইনজেকশনের সিস্টেম আছে, এই পুরো পদ্ধতি বা এই পুরো চিকিৎসা ক্ষেত্রে আসলে কী ধরনের সাইড ইফেক্টসগুলো আমাদের দর্শকরা পেতে পারে বা রোগীরা পেতে পারে, একটু যদি বলতেন। চিকিৎসা পদ্ধতিতে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে? ঠিক আছে, মেটাবলিক কন্ট্রোলের জন্য তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা তো শুধু উপকারী। এরপর আসে লেজারের পার্শ্ব প্রতিক্রিয়াটা আসলে খুবই কম। হ্যাঁ, মানে আমরা যদি অ্যাডভান্স স্টেজে আমরা পিআরপি করি, লেজার মানে পুরো রেটিনাটাই লেজার করে দেয়, সেই ক্ষেত্রে দীর্ঘস্থায়ী কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। যেমন সে হয়তো এমন হতে পারে যে তার দৃষ্টির যে এরিয়াটা, এটা কিছুটা সংকুচিত হতে পারে, তবে এগুলো খুবই কম। মানে এগুলো মানে চিকিৎসা রোগে যেভাবে চোখ নষ্ট হয়ে যেত, সেই হিসেবে এটা আসলে খুব কম। কিছুটা কালারের একটু হালকা হতে পারে, তবে এগুলো খুবই কম, মানে এবং খুবই লেস মানে রিপোর্টেড, মানে এত রিপোর্টেড না। হ্যাঁ, এটা একটা। আর ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া সেটাও আসলেই খুব কম। এই মলিকুলগুলো খুবই দামি, খুবই রিফাইন্ড, এবং অনেকগুলো কি বলবো স্টাডির মাধ্যমে এটা US FDA অ্যাপ্রুভ ওষুধগুলো, যার জন্য তেমন একটা সাইড এফেক্ট নেই। যেটা হতে পারে যে একটু রোগী যদি নন কোঅপারেটিভ হয় ইঞ্জেকশন দেওয়ার সময়, বা আনস্কিলড হ্যান্ডে যদি হয়, একটু চামড়ার নিচে একটু হেমোরেজ হতে পারে, একটু হালকা টিস্যু ড্যামেজ হতে পারে, আসলে খুব কম, এটা বলার মতো না। আরেকটা হতে পারে সেটা হলো যে ইনফেকশন হতে পারে, তাও খুবই কম। ধন্যবাদ ম্যাম। লাস্টলি যদি একটু জানতে চাই, এই পুরো
চিকিৎসা পদ্ধতির পরবর্তীতে রোগীদের সাকসেস রেটটা আসলে কেমন? সাকসেস রেট খুবই ভালো। সাকসেস রেটের উপরেও স্টাডি আছে। লেজারের সাকসেস রেট 50% রিডিউস রিস্ক অফ ব্লাইন্ডনেস, 50% ব্লাইন্ডনেস কমার রিস্কটা কমিয়ে দেয়। এটা ইঞ্জেকশনের রেজাল্ট এর চেয়েও ভালো। ইঞ্জেকশানে এমন হয় যে আমরা তো পরপর 3টে ইঞ্জেকশন দিই, 3 মাসে 3টে ইঞ্জেকশন দিই, এটাকে আমরা লোডিং ডোজ বলি। পরে প্রয়োজন মতো ইঞ্জেকশন দিই, হ্যাঁ, অথবা একটা নির্দিষ্ট সময় পরপর ইঞ্জেকশন দিই, দুটোভাবে দিই। তো ইঞ্জেকশানে হয় কি যে হঠাৎ করে পানিটা শুকিয়ে যায়, হ্যাঁ, শুকিয়ে যাওয়াতে রেটিনাটা ড্রাই হয়ে আসে, রোগী খুব তাড়াতাড়ি দৃষ্টিটা ফিরে পায় এবং এটা অ্যামেজিং। হ্যাঁ, রোগী খুবই খুশি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন খুব গুছিয়ে বলবার জন্য। আশা করছি আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছে। ধন্যবাদ আপনাকেও, আর আপনার মাধ্যমে RTV দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডি ক্যাফে থেকে, পাওয়ার্ড বাই নেভিয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, RTVর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।